নমস্কার, আমি তরুণ ঘোষ। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশ। গোটা দেশে কারফিউ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, সেনা নেমে গেছে সারা দেশে। একদম বিচ্ছিরি অবস্থা। ছাত্র যারা ছিল, যারা আন্দোলনরত ছাত্র, তারা বাংলাদেশ টেলিভিশন যে ভবনটা সেটা পুড়িয়ে দিয়েছে। ফলে বাংলাদেশ টেলিভিশনও বন্ধ। বেসরকারি দু একটা টেলিভিশন চলছে, কিন্তু তাও অনিয়মিতভাবে কখনো কখনো সিগন্যাল পাওয়া যাচ্ছে, কখনো কখনো পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় সব থেকে বড় মুশকিলে পড়েছেন ভারতে আসা যারা চিকিৎসা প্রার্থী যে সমস্ত মানুষ, তারা দেশে ফিরবেন কি করে। তাদের একটাই চিন্তা, তারা একটা পরিমিত অর্থ নিয়ে তো এদেশে আসেন। এদেশে এসে তারা যেভাবে আটকে পড়েছেন, এখন বর্ডার পেরিয়ে হয়তো ওপারে যাবেন, কিন্তু ওপারে গিয়ে বাড়ি অবধি কি করে পৌঁছাবেন? কারণ কোন রকম যানবাহন চলাচল করছে না। সারা দেশ পুলিশ আর সেনা আর বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিজিবি যাদের বলে, তারা পুরো দেশের দখল নিয়ে নিয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার একটা বিদেশ সফর ছিল, সম্ভবত স্পেন এবং ব্রাজিল, সম্ভবত তিনি হয়তো যাত্রা বাতিল করতে পারেন। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে অফিসিয়াল ফিগার 32, কিন্তু আনঅফিসিয়ালি এটা প্রায় 100-র কাছাকাছি। পরিস্থিতি অগ্নিগর্ভ বলা যায়। আচ্ছা, কাগজ আগে কি লিখছে সেটা দেখে নিই। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কিছুই জানা যাচ্ছে না। ইন্টারনেট বন্ধ, ফলে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম সর্বশেষ খবরও আপডেট দিতে পারছে না। বন্ধ সরকারি টেলিভিশন, বিটিভি সম্প্রচার। বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরো বেশি। বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনকারীরা দেশের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, পুলিশ যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তারপর আর সরকারের সঙ্গে আলোচনা হতে পারে না। আরো জানানো হচ্ছে, বাংলাদেশে কারফিউ জারি করল সরকার, সেনা মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান শুক্রবার একটু আগে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিকে বাংলাদেশে কোটা বিরোধী চলমান আন্দোলনের মোকাবিলায় এবার গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে সরকার। আন্দোলনকারীরা দেশ জুড়ে ট্রেন অবরোধের ডাক দিতে পারে এমন আশঙ্কা প্রশাসনের মধ্যে আগে থেকেই ছিল। সেই সঙ্গে আন্দোলনকারীদের দেশের মধ্যে যাতায়াতের লাগাম দিতে চাইছে সরকার। সরকারের নির্দেশে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখার এমন পদক্ষেপ স্মরণকালের মধ্যে নেওয়া হয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং জটিল। এই অবস্থায় এপারে যারা রয়ে গেছেন, চিকিৎসার জন্য এসেছিলেন, তারা দেশে ফিরবেন কি করে মাথায় হাত দিয়ে বসে আছেন। তাদের কাছে টাকা পয়সাও প্রায় শেষ। এদিকে তাদের হোটেল খরচা আছে, খাবার খরচা আছে, যাতায়াতের খরচা তো সমস্ত আছেই। তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। এই যে কোটা, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে একটা আমি ছোট ভুল তথ্য দিয়েছিলাম, সেটা একটু শুধরে দিই। এই যে কোটা প্রসেসটা সেটা কিন্তু 1972 সাল থেকে চলছে। স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যে সমস্ত পরিবার যারা মারা গিয়েছেন, তাদের স্বজনদের চাকরি দেওয়ার জন্য এই প্রস্তাবটা 1972 সালে আনা হয়েছিল। এবং 1972 সাল থেকে সেই প্রস্তাবটা যে চালু ছিল, সেটা 2018 অবধি কিন্তু বজায় ছিল। 2018 সালে প্রথম এই সরকার বিরোধী একটা আন্দোলন গড়ে ওঠে যে এই কোটা সিস্টেমটা বন্ধ করতে হবে। কারণ তাদের যারা এই যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের নাতিপুতিরাও এখন সব বড় হয়ে গিয়েছে, তাহলে এই কোটা সিস্টেমটা কেন থাকবে?
এই আন্দোলনটা দানা পাকার আগেই কিন্তু হাসিনা সরকার এই কোটা প্রথাটা প্রত্যাহার করে নেন। কোটা প্রত্যাহারের পর স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের যে বাহিনী, তাদের 7টি পরিবার হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করে, বাংলাদেশ হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করে। মামলা দায়ের করলে পরে তখন সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হাইকোর্ট বাতিল করে দেয়। হাইকোর্ট বাতিল করাতে কি হলো, তাহলে প্রশাসনকে বাধ্য হয়ে হাইকোর্টের নির্দেশ মেনে নিয়ে আবার ওই প্রথাটা চালু করলেন। কিন্তু সরকারগুলোকে সুপ্রিম কোর্টে একটা আবার রিট পিটিশন করলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে। সেই রিট পিটিশনের শুনানি হবে কয়েকদিনের মধ্যে। কিন্তু তার আগেই এই সরকারি প্রথার বিরুদ্ধে একেবারে আন্দোলন দানা বাঁধতে এই জায়গায় এসে পৌঁছায়। সবই ঠিক ছিল, কিন্তু গত 3 দিন আগে শেখ হাসিনার একটি মন্তব্য একদম আগুনে ঘি ঢালার মতো হয়ে গিয়েছে। তিনি একটি প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে স্বাধীনতা যারা যোদ্ধা, যাদের পরিবার আছে, তারা চাকরি পাবে না, তো কি রাজাকারেরা চাকরি পাবে? রাজাকারের পরিবারেরা চাকরি পাবে? এই রাজাকার কারা? যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তান বাহিনীকে সাহায্য করে, যারা সমস্ত বুদ্ধিজীবী এবং যারা সমাজের উঁচু স্থানীয় যারা ব্যক্তি আছে, তাদের সমস্ত চিনিয়ে দিয়ে তাদেরকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে হত্যা করিয়েছিল, তাদেরকেই রাজাকার বলা হয়। এখন এই রাজাকার তাদের কাছে একটা গালাগালির মতো, বাংলাদেশি মানুষের কাছে একটা গালাগালির মতো। তাদের সবাইকে এই যে রাজাকার বলে দাগিয়ে দেওয়া, এতেই বাংলাদেশের যুব সমাজ একেবারে ক্ষেপে লাল। আর বরাবরই বাংলাদেশের যুব সমাজ কিন্তু একটুখানি, সে আপনি স্বাধীনতার যুদ্ধ, আপনি বাংলা ভাষার আন্দোলন থেকে শুরু করে দেখবেন, সমস্ত কিছুতে কিন্তু এই যুব সমাজে কিন্তু প্রথম এগিয়ে এসেছিল। ফলে এই যুব সমাজকে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সরকার উপেক্ষা করতে পারে না। যদি হাসিনা যদি বাবা বাছা করে এই জিনিসটা যদি সামনে নিতেন, তাহলে আজকে অবস্থা কিন্তু এই জায়গায় পৌঁছাতো না। কাগজ আরো বলছে, বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট কার্যত বন্ধ, সীমিত সময়ের জন্য কোথাও পরিষেবা ফেরানো হচ্ছে, অনিয়মিত মোবাইল সার্ভিসও। ছাত্র আন্দোলনের রাজতন্ত্রে শুক্রবার সকালে সারা দেশে জমায়েত মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাতে অবশ্য লক্ষ্য পূরণ হয়নি। দিনভর ঢাকা সহ দেশের বহু শহর অশান্ত ছিল। আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করেছে। কারফিউ ও সেনা মোতায়েনের খবর বিবিসি বাংলা সূত্রে জানা গিয়েছে। ফলে এই যে অবস্থা এখন চলছে, সেই অবস্থা কবে অবসান হবে তা কিন্তু এখনই কিন্তু বলা যাচ্ছে না। একটা ছোট্ট মন্তব্য একটা অগ্নিস্ফুলিঙ্গকে একেবারে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। পুরো দেশ এখন জ্বলছে। জানি না হাসিনা সরকার এর মোকাবিলা কিভাবে করবেন, তবে পরিস্থিতির ওপর আমরাও নজর রাখছি। দেখা যাক ভবিষ্যতে আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় এবং সরকার এর মোকাবিলা কিভাবে করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।